ঐশান, আপনি এভাবে নিজের আকত ফেলে আমার রুমে এসেছেন কেন? এদিকে আপনার হবু বউ কবুল বলে আপনাকে কতক্ষণ ধরে খুঁজছে। মীরার কৌতূহলী বিস্মিতপূর্ণ কণ্ঠস্বর। ঐশান তখন সোফায় পিঠ এলিয়ে বসেছিল, থমথমে মুখশ্রী, পরনের শেরওয়ানি তখন মাটিতে অবহেলায় অবিন্যস্ত রূপে পড়ে রয়েছে। মীরার কথা শ্রাবণ করা মাত্রই ঐশানের মুখশ্রীতে বিরক্তি ফুটে উঠল। তৎক্ষণাৎ সোফার কুশানে মাথা এলিয়ে গুটিয়ে শুয়ে পড়ে ঐশান। কঠিন গলায় বলল, বিয়েটা আমি করছি না, বুঝেছিস মীরা? রুম থেকে যা এবার, ঘুমাবো আমি। আমার রুম লক করা, চাবি পাচ্ছি না। মীরা ভুরু কুঁচকে নিল, অন্তঃকরণ নড়ে চড়ে উঠল উত্তপ্ত রাগে। সশব্দে ধপাধপ পা ফেলে মীরা এগোলো ঐশানের নিকট। সম্মুখে দাঁড়িয়ে কণ্ঠে রাগান্বিত ভাব টেনে নিয়ে বলল, আপনি নিজেকে কি মনে করেন বলুন তো? এর আগেও ঠিক এভাবেই আরেকজন মেয়েকে এঙ্গেজমেন্ট পর্যন্ত টেনে তারপর বললেন বিয়ে করব না। এখন আবার আবার আপনি আর এক মেয়েকে আকত পর্যায়ে এনে বলছেন বিয়ে করব না। বিয়ে কি ফাজলামো লাগে আপনার কাছে? মানুষের মন কি পাথর দিয়ে বানানো আপনার মতো, যে আপনি বিয়ে করবেন না বলবেন আর তারা হৈ হৈ করে আপনার কথায় সায় জানিয়ে খুশি খুশি চলে যাবে? একজন মেয়ের নিজের বিয়ে ঘিরে কত স্বপ্ন থাকে জানেন? আপনার অধিকার কি করে হয় তাদের স্বপ্ন ভাঙার? ঐশান তার উষ্ঠধর কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুলল, পরক্ষণে থমথমে গলায় বলে উঠল, আমার বিয়ে আমার মর্জি, তোর এত উত্তেজনা দেখানোর দরকার নেই। নাও গেট আউট। মীরা কিয়ত কেঁপে উঠল সে শক্ত শব্দে প্রয়োগ করা ধমক শুনে। ঘুরে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিল সে। এখানে থেকে অযথা ঐশানের ধমক শোনার কোনো মানে হয় না। রুমটা তার হলে এতক্ষণে সে বকে বকে ঐশান রুম থেকে বের করত, কিন্তু এই রুমটা সম্পূর্ণরূপে তার নয়। ঐশানের দাদু বাড়িতে আসলে এই রুমটা তার জন্য সর্বদা বরাদ্দ করা হয়। তাই সর্বপ্রথম জোর গলায় রুমটাকে নিজের বলে দাবি করতে পারলেও এখন আর পারছে না, ইচ্ছেও নেই। দরজার নিকট পৌঁছাতেই পেছন হতে ঐশান উঁচু কণ্ঠে বলে উঠল, তোর হাতে কি হয়েছে? মীরা নিজের হাতের দিকে তাকালো। হাতের তালুর মাঝ বরাবর সূক্ষ্ম এক কাটা দাগ, বেশি বড় বা গভীর নয় ক্ষতটা। কারো দৃষ্টিতে তো পড়ার কথা ছিল না, ঐশানের নজরে আসলো কি করে? ঈগল দৃষ্টি দেখি তার। মীরা ঘাড় কাত করে ঐশানের পাড়ে তাকিয়ে বলল, কেটে গিয়েছে বারান্দায় থাকা গোলাপ গাছের কাঁটা থেকে। তারপর দেখা মিলল এক চমকপ্রদ ঘটনার। ঐশান শোয়া থেকে টান টান হয়ে উঠে দাঁড়িয়ে লম্বা পা ফেলে এগুলো বারান্দার দিকটায়। বারান্দার কর্নারে থাকা সারি সারি গাছের মধ্য থেকে গোলাপ গাছের টবটা ঐশান হাতে তুলে তা সজোরে নিক্ষেপ করলো বারান্দা পেরিয়ে বাহিরে। বিকট এক শব্দ প্রতিধ্বনিত হয়ে আবারও নিঃশব্দ হয়ে এলো চারিপাশ। মীরা আঁতকে উঠল, প্রায় দৌড়ে ঐশান এর নিকট গিয়ে উত্তেজিত স্বরে বলল, এটা কি করলেন আপনি? নিচে যদি কেউ থাকতো? ঐশান ঠোঁট বাঁকিয়ে প্রতি উত্তর করে, দাদুর এই ভুতুরের বাড়ির পাশে মানুষ তো দূর, কোনো জীবজন্তু অবধি আসে না, আসবেও না, কিন্তু গাছটা ফেললেন কেন? ঐশান ধমকে উঠে বলল, আমার যে ফুলে অ্যালার্জি আছে, দাদু বলেনি এটা তোকে? ফুল গাছ তাও কোন সাহসে এখানে রাখা? মীরা ঠোঁট কিঞ্চিত বাঁকায়, শেষে সন্নিহান গলায় বলে, ফুলে যদি আপনার অ্যালার্জি থেকে থাকে তাহলে হাত দিয়ে যে ধরে বাহিরে ফেললেন, এতে প্রবলেম হবে না? ডফার, অন্ধ তুই? আমি টবে হাত দিয়ে বাহিরে ছুঁড়ে ফেলেছি, গাছ স্পর্শ করিনি, দেখিসনি? মীরা নিরুত্তর রইল। ঐশানের সাথে কথা বলাই মানে সেধে অপমানিত হওয়া। উল্টো পিঠ হয়ে এক দণ্ড না থেমে মীরা রুমের বাহিরে চলে আসলো দ্রুত পায়ে। উষানের দাদুর বাসার কিছুটা দূরে অবস্থিত এক রেস্টুরেন্ট। ওশান এবং রোজার আকদ অনুষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছিল। যখন ওশানের পরিবার ওশানকে খোঁজায় ব্যস্ত ছিল তখন তাকে বলা হয়েছিল এই বাড়িটা একবার খুঁজে আসতে, তাই আসা। রেস্টুরেন্টে আসার পর মীরা দৃশ্যমান হলো সকলের থমথমে গম্ভীর মুখশ্রী। রেস্টুরেন্ট প্রায় খালি এখন। ওশানের পরিবার, মীরার বাবা মাহাদি মায়ান ছাড়া আর কেউ উপস্থিত নেই। কিয়তাগে হৃষ্টচিত্তে মেতে ওঠা সকলেই চুপচাপ। আপাত অবস্থা দর্শন করার পর মীরার বোধগম্য হলো তার আসার পূর্বেই সে কাঙ্ক্ষিত বার্তা পৌঁছে গিয়েছে এখানে। তাই ফাঁকা রেস্টুরেন্ট। সে আগের বারের মতো কনেপক্ষ নির্বাক ভূমিকায় থেকে বিদায় নিয়েছে।
মীরার এই বিষয়টা সবথেকে আশ্চর্যজনক লাগে। বিয়ে ভেঙে দেওয়ার পর কনেপক্ষ কেন টু শব্দ না করে বিদায় নেয়? আগেরবার যখন ঐশান এঙ্গেজমেন্ট ভেঙে দিল তখনও কনেপক্ষ কোনো বাক্য উপস্থাপন না করে চলে গিয়েছিল। আর এবারও মায়ানের থেকে ঘটনার বিবরণ শুনে মীরা নিশ্চিত হয় এবারও একই কাণ্ড ঘটেছে। মীরা নিঃশব্দে বাবার পাশে দাঁড়াতেই ঐশানের মা উষা এগিয়ে আসলো তার নিকট। সম্মুখে দাঁড়িয়ে হতাশ কণ্ঠে বললেন, ঐশান কি ঘুমিয়ে পড়েছে মীরা? ঘুমিয়েছে কিনা জানি না আন্টি, আসার সময় তো দেখলাম ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তপ্ত শ্বাস ফেলল উষা, চোখে মুখে তার লেপ্টে আছে বিতৃষ্ণা। বিড়বিড় করে বললেন, ছেলেটার ওপর দিয়েই যে কেন এসব যায়, আর তো মনে হচ্ছে না বিয়েতে রাজি হবে। উষার কথা কর্ণকুহরে প্রবেশ করতেই মীরা কৌতূহল ভরা চোখে তাকায়। সব কিছু ধোঁয়াশা লাগছে। এই বিয়ে ঠিক হওয়া ভাঙা কনেপক্ষের নির্বাক ভূমিকা, এর পেছনে নিশ্চিত কোনো রহস্য লুকিয়ে রয়েছে যা তার অজানা। সময় তখন রাত 8টা হবে। ভীতি নিয়ে পা টিপে মীরা এগোচ্ছে তার জন্য বরাদ্দকৃত সেই রুমটায়। তখন আসার পথে তাড়াহুড়োয় নিজের ফোন ফেলে গিয়েছিল, সাথে ব্যাগও। জিনিস দুটো আবশ্যক এখন, তাই কিয়ৎ ভীতি নিয়েই ঐশান রুমে উপস্থিত থাকা সত্ত্বেও সেদিকে অগ্রসর হচ্ছে। ঐশানের সাথে পরিচয় মীরার বেশ কয়েকদিন হলেও তার সাক্ষাৎ হতো ক্ষণিকের, তাই ঐশান আসলে কেমন তা কখনো জানা হয়নি। রাত করে এক ছেলে রুমে যাওয়া, তাও একা, ব্যাপারটা ভীতির মীরার নিকট। কিন্তু নিরুপায় সে। মায়ানকে আনতে চেয়েছিল সাথে, ফাজিলটা আসেনি। ঐশানের পরিবারের সাথে পরিচয়ের উৎস ঐশানের দাদু ফারদিনের মাধ্যমে। ফারদিনের সাথে মাহাদির বাবা ব্যবসায় যুক্ত ছিলেন। এতপর মাহাদির বাবা মারা গেলে মাহাদি বাবার দায়িত্ব নেয়। তারপরই পরিচয় ঘটে ঐশানের পরিবারের সাথে মীরার। কিশোরী বয়স থেকে ঐশানকে তার বড্ড বিরক্ত লাগতো, কারণ ঐশান তাকে দেখলেই ধমকাতো। এর জন্য সর্বদা মীরা তাকে এড়িয়ে যেত। রুমে প্রবেশ করে নিঃশব্দে মীরা এগিয়ে যায় বিছানার দিকে। বিছানার মাঝখানে পড়ে রয়েছে তার ফোন। ঐশান তখন সোফায় গুটি গুটি মেরে ঘুমে কুপোকাত, তার লম্বা শরীরটা কোনো রকম সোফায় ঠাঁই পেয়েছে। মীরা দেরি না করে ঝটপট নিচু হয়ে বিছানা থেকে নিজের ফোন এবং ব্যাগটা নিয়ে পেছন ঘুরতে শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে বিছানায় পড়ে যায়। ব্যথায় অস্পষ্ট স্বরে আহ শব্দ করে ওঠে। হিতাহিত জ্ঞান ফেলে চেঁচিয়ে বলে, কোন বদমাইশ এখানে দাঁড়িয়ে? লাইট জ্বলে উঠল। রশ্মিতে মীরা সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে চমকালো ভীষণ। ঐশান তো বেঘরে ঘুমাচ্ছিল, এত অল্প সময়ে জাগ্রত হলো কি করে? ঐশান লম্বা পা ফেলে মীরার সম্মুখে এসে তেতে উঠে বলল, আমার ঘুম ভাঙিয়ে আমায় ডিস্টার্ব করে আবার আমাকে বদমাইশ বলছিস মীরা? সাহস তো তোর কম না? মীরা ঘাবড়ে ওঠে, বসলো চটজলদি। পরিহিত ওড়না ঠিক করে ফিচিল কণ্ঠে বলল, আপনার ঘুম কোথায় ভাঙালাম আমি? আমি তো শব্দহীন পায়ে এসেছি আমার ফোন আর ব্যাগটা নিতে। আহ, শব্দহীন পায়ে তাই না, স্টুপিড। নূপুর কি পায়ে তোর আত্মা পড়ে ঘুরঘুর করছে আমার সামনে? হ্যাঁ। মীরা চোখ মুখ কুঁচকে অন্তরালে নিজেকে কঠিন কয়েক বাক্য শোনালো। এতটা কেয়ারলেস সে কী করে হতে পারে? ইস, আরেকটু খেয়াল রাখা উচিত ছিল। কিন্তু ভয়ের চোটে তার মস্তিষ্ক যে নড়বড়ে হয়ে উঠেছিল তার ধ্যান নেই মীরার। সে আমতা আমতা করে বলল, সরি ঈশান, একদমই খেয়াল করিনি আমি। নেক্সট আর হবে না, যাচ্ছি তাহলে, আপনি ঘুমান। মীরা শ্বাস রুখে ঝটপট পা ফেলে কামরা থেকে বের হতে নিবে তৎক্ষণাৎ তাকে থামিয়ে দেয় ঈশান। মীরা ভোরকে তাকায়। ঐশান মাটিতে হাঁটু গেড়ে বসে মীরার পা থেকে নূপুর জোড়া চোখের পলকে খুলে নিল। আটকে উঠল মীরা, কাতর কণ্ঠে বলল, ঐশান আর এমন হবে না, প্রমিস, প্লিজ নূপুরগুলো ফেরত দিন। মায়ের দেওয়া শেষ স্মৃতি এগুলো। মীরার কাতর সুর ঐশানের পাথর হৃৎপিণ্ড যেন স্পর্শই করল না। হাতের নূপুর জোড়া খোলা জানালা দিয়ে বাহিরে ছুঁড়ে ফেলল সে। শেষে মীরার মুখশ্রীর প্রতি দৃষ্টিপাত ফেলে বলল, বের হ রুম থেকে, নয়তো এবার তোকেই ছুঁড়ে মারব। টলমলে ব্যস্ত পায়ে বের হয়ে আসে মীরা। পৃথিবীর জঘন্যতম লোক হিসেবে ঐশানকে তালিকায় ভুক্ত করে সে। এমন কেন করলো লোকটা? প্রভাতের আগমন ঘটেছে কিয়ং পূর্বেই। চারিদিকে ঘোর নিস্তব্ধতা ভেঙে পাখিরা ডাকাডাকি শুরু করেছে সবে মাত্র। শীতল প্রকৃতি এখন শান্ত। উষ্ণতা পাওয়ার জন্য মীরা গায়ে ভারী কম্বলটা টেনে নিয়েছে। নেত্রকোণে অশ্রুকোণা শুকিয়ে দাগ বসে গিয়েছে।
কিয়ৎক্ষণ বাদে পা দুটোই কারো শীতল হাতের স্পর্শ উপলব্ধি করল মীরা। সজাগ হলো তার ষষ্ঠ ইন্দ্রিয়। চট করে সুযোগ বুঝে আঁখি জোড়া উন্মুক্ত করে উঠে বসল। ফোনের ফ্ল্যাশ লাইট অন করতেই পুরো রুম শূন্য মিলে তার দৃষ্টিতে। এতপর হঠাৎ তার দৃষ্টিপাত আটকে যায় নিজের পায়ে। মায়ের দেওয়া নূপুর দুটো তার পায়ে জলজল করছে। মীরা চটজলদি পা থেকে নূপুর দুটো খুলে বুকের সাথে মিশিয়ে শ্বাস টানল দীর্ঘ করে। এই তো প্রশান্তি মিলেছে এবার। কিন্তু নূপুর জোড়া দিয়ে গেল কে? মীরা থম মেরে বসে চেষ্টা করলো কে সেই ব্যক্তি তাকে মনে করার। মস্তিষ্ক বারংবার ঐশানকে নির্দেশ করছে, কারণ যখন ঐশান তার পা থেকে নূপুর জোড়া খুলেছিল যেভাবে, ঠিক একইভাবে সেই একই স্পর্শ মাত্র অনুভূত হলো নূপুর পরানোর সময়। নূপুর জোড়া মুঠো করে নিয়ে মীরা কম্বল মুড়ি দিয়ে ফের শুয়ে পড়ল। তার কেন যেন মনে হচ্ছে ঐশান আসবে, আবার আসবে, আসলেই খপ করে ধরবে সে। এমন কাহিনী করার মানে কি? মায়ান ঘুমিয়েছিল তার সাথে। মাঝরাতে নিশ্চয় আবার মাহাদির কাছে চলে গিয়েছিল দরজা খোলা রেখে। তাই তো ঈশান প্রবেশ করতে পারল এত সহজে। মীরার ধারণা সঠিক প্রমাণিত হলো। পা ফেলার শব্দ কর্ণপাত হচ্ছে। কিয়ংদশ বাদে অনুভূত হলো তার মুখশ্রীর ওপর আছড়ে পড়ছে উত্তপ্ত শ্বাস। ঐশান কি সন্নিকটে? চেহারা থেকে কম্বল সরিয়ে যে মীরা চেঁচাবে, তৎক্ষণাৎ ঐশান তার উষ্ঠধর চেপে ধরে হিসিয়ে বলে, স্টপ মীরা, চেঁচাবি না একদম, খারাপ কিছু করব না, ট্রাস্ট মি। মীরার ঐশানের কথা সম্পূর্ণ বিশ্বাস হয় না। কৃত্রিম শান্ত আভাস টেনে নেয় সে নিজের মুখশ্রীতে। আঘাত হানার পূর্বে বাঘিনী যেমন শান্ত হয় তেমনই মৌন হয় মীরা। সে অন্তরালে গুছিয়ে নেয় ঐশানকে এখন গলা চেপে ধরতে হবে। কথা বলার না হয় পথ নেই, হাত দুটো তো খোলা নাকি? নিজের কাজ সম্পূর্ণ করার জন্য উদ্যোক্ত হতেই তৎক্ষণাৎ মধ্য রজনীর অন্তিম লগ্ন পেরিয়েছে ক্ষণিক আগে। মেদিনীতে প্রভাবের আগমন ঘটেছে কিয়ংদশ পূর্বে। কুয়াশাচ্ছন্ন প্রভাত, মাঘ মাসে শেষাংশ চলছে, অথচ শীতের প্রকোপ কমার নামই নেই, বরঞ্চ শীত যেন হুড় হুড় করে বেরিয়ে চলেছে। শৈত্যপ্রভাবের তাণ্ডব চলছে উত্তর অঞ্চলে, যার ফলস্বরূপ শীতের উপস্থিতি এখনও প্রকৃতি রয়ে গেছে। শব্দহীন প্রভাতে চট্টগ্রামের ব্যস্ত সড়কে চলাচলকৃত যানবাহনের শব্দ কর্ণপাতের দরুন মীরার ধ্যান ফিরল। তার দৃষ্টিপাত এতক্ষণ যাবৎ আটকে ছিল ঐশানের আঁখি জোড়ার মাঝে। অদ্ভুতভাবে ঐশানের আঁখি জোড়ার সাদা অংশটুকু লালচে হয়ে রয়েছে। টলমলে চক্ষু জোড়া মীরা ঐশানের আঁখি দুটো দর্শন করা মাত্রই ঠাহর করতে পেরেছিল এই ব্যক্তির মাঝে কোনো খারাপ উদ্দেশ্য নেই। মীরা মানুষের চোখের আকার ইঙ্গিত বেশ ভালোভাবেই রপ্ত করতে জানে। সাইকোলজির ছাত্র হওয়ায় ফলস্বরূপ সে এতটুকু জ্ঞান রপ্ত করা শিখেছে। ঐশানের তীক্ষ্ণ চাহনি, ভীষণ মনোযোগ সহকারে সে মীরার মুখশ্রীতে দৃষ্টি ফেলে কিছু খোঁজার চেষ্টা করছে। চোখে মুখে তার অপ্রকাশিত এক আর্তনাদ। মীরার জন্য আপাতত রুদ্ধ শ্বাস পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শেষে নিজেকে ধাতস্থ করে ঐশানের বক্ষস্থলের মাঝ বরাবর হাত রেখে সজোরে ধাক্কা দেয়। আকস্মাৎ কয়েক কদম পিছিয়ে যায় ঐশান। মীরা তৎক্ষণাৎ ফুঁসে উঠে বলল, আমায় একা পেয়ে আপনি সুযোগ নিতে যাচ্ছেন, তাই না ঐশান? লজ্জা হওয়া উচিত আপনার। এভাবে অনুমতি ছাড়া কোনো মেয়ের রুমে প্রবেশ করেন কোন সাহসে? কাপুরুষ একটা। তেজি সেই মানব আজ নতজানু হলো। নিজের আচরণে নিজের প্রতি ক্ষুব্ধ সে। এতটা অসাবধান কি করে হলো সে? ঐশান কাতর কণ্ঠে বলল, আই এম সরি মীরা, এক্সট্রিমলি সরি। ঐশান কথা শেষ করে এক বিন্দু থামল না। হন্তদন্ত হয়ে বের হলো রুম থেকে। 5 তলা বিশিষ্ট ভবন থেকে বের হয়ে নিজের বাইকে চড়ে বসলো। সূক্ষ্ম অধর জিহ্বা দ্বারা সিক্ত করে কাপা হাতে পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে প্রবেশ করলো। একটা ছবিতে ক্লিক করা মাত্র ভেসে উঠল এক কিশোরীর হাস্য উজ্জ্বল মুখশ্রী। সে তার ঝকঝকে সাদা দাঁত দিয়ে প্রাণ খুলে হাসছে। রুক্ষ চুলগুলো উড়ছে অনিলে। পাশেই দাঁড়ানো যুবক সেই ঐশান। তার দৃষ্টিপাত সেই কিশোরীর ওপর স্থাপিত। এতটুকুই রয়েছে ছবিটিতে। কিশোরীর ছবিটি সূক্ষ্ম চোখে পর্যবেক্ষণ করে ঐশান বিড়বিড়িয়ে বলল, মানুষ তো একই, চেহারা, মুখের গড়ন সবই এক, তাহলে চোখের পাশে তিল আর ভোকাল কার্ডের মাঝখানে জন্মদাগটা কিভাবে গায়েব হতে পারে? মীরা আধ ঘন্টা যাবৎ ঐশানের দাদুর বাসায় বসে আছে।
ঐশানের দাদু ফারদিন রেজওয়ান তাকে হুট করেই ডেকে পাঠিয়েছে, কিন্তু আসার পর ফারদিনের অস্তিত্ব যেন নেই রেজওয়ান ভিলায়। মীরাকে বসতে বলে ফারদিন কোথায় যেন গেল। এদিকে সাঁঝবেলার প্রহর শেষে রাত নামতে শুরু করেছে চারিদিকে। একটু পরই ঐশানের আগমন ঘটবে। ঐশান আসলেই মীরাকে তার সামনে পড়তে হবে, যা একদমই চাচ্ছে না মীরা। সকলের ঘটনার পর ঐশান নামক ব্যক্তির ওপর তিক্ত রাগ ক্ষোভ চেপে বসেছে তার। মীরা ঠিক করলো সে আর 5 মিনিট অপেক্ষা করবে, তারপরই নিজ গন্তব্য ফিরবে। ক্ষান্ত হয়ে বসতেই যে আগাম ভয়টা সে পাচ্ছিল তাই ঘটল তার সাথে। ঐশান সদর দরজা দিয়ে ঢুকছে, মাথা নিচু করা, শব্দহীন পায়ে লম্বা কদম ফেলে চলছে সে নিজ গন্তব্যের উদ্দেশ্যে। মীরা শ্বাস রুখে রইল, বরংবার নিভৃতে আল্লাহর নিকট চাইল যেন এই ঈশানটার মাথা না তুলে তাকে দেখে না ফেলে। ঐশান সিঁড়িতে পা দিবে তার পূর্বে সে জোরাল কণ্ঠে হাঁক ছেড়ে বলল, আম্মু আমার রুমে 1 গ্লাস ঠান্ডা পানি পাঠিয়ে দিন। ঐশান চোখের পলকে ওপরে চলে গেল। মীরা স্বস্তির শ্বাস ফেলল, দেখেনি তাহলে তাকে। মীরা ব্যাগ নিয়ে উঠে যাচ্ছিল, তৎক্ষণাৎ উষা ছুটে এসে দাঁড়ালো তার সম্মুখে, হাতে তার গ্লাস। আঁচলে কপালের ঘামটুকু মুছে নিয়ে উষা বলল, মা আমার একটা উপকার করো তো। আমি গেলে ঠান্ডা পানি কেন আনিনি তার জন্য রাগ করবে, তুমি গেলে তেমন কিছু বলতে পারবে না। এই শীতকালে ছেলেরা শুধু ঠান্ডা পানি খেতে চায়, অসুস্থ হয়ে পড়ে থাকে তবুও শুধরায় না। তুমি একটু যাও না মীরা, তোমার সাথে তো আর রাগারাগি করতে পারবে না। নিকট কেউ ছাড়া ও কারো ওপর রাগ ছাড়ে না। মীরা কাঁদো কাঁদো চাহনি নিক্ষেপ করলো মাটিতে, মনে মনে বলল, আপনি তো জানেন না আন্টি, আপনার ছেলে আমায় তুই তুকারি সহ ধমক রাগ নিজের ক্ষোভ পর্যন্ত ঝেড়ে ঝুড়ে শেষ করে ফেলে। কিন্তু সে মুখে স্বাভাবিক গলায় বলল, এত রিকোয়েস্ট করতে হবে না আন্টি, দিন আমি পানি দিয়ে আসছি। ট্রে সহ নাও, গরম হয়ে আছে গ্লাস। ঐশানকে একটু পর খেতে বলো। মীরা ধপাধপ সিঁড়ি ভেঙে উঠে আসে। ঐশানের রুমের সামনে এসে সে লম্বা দম নেয়। উকি দিতেই দর্শন হয় ঐশান শার্টলেস। মীরা শ্যাম মুখশ্রী গরম হয়ে উঠল লজ্জায়। ঐশানের কি লাজ লজ্জা বলতে কিছু নেই? এভাবে দরজা খুলে কেউ পোশাক পরিবর্তন করে? কিয়ৎক্ষণ বাদে ঠাঁস করে দরজা বন্ধ করার শব্দ কর্ণপাত হয় মীরার। ঐশান নিশ্চয়ই ওয়াশরুমে ঢুকেছে। মীরা এস্তো পায়ে ঢুকলো রুমে। পা দুটো কাঁপছে কেন তার? সংকোচে কিংবা অন্য আশঙ্কায়? পড়ার টেবিলে ট্রে রেখে মীরা উল্টো পথে হাঁটা ধরতেই কর্ণকুহরে তার প্রতিফলিত হয় ঐশানের কণ্ঠ। সে চেঁচিয়ে বলল, আম্মু আপনি কি রুমে? আমি ভুলবশত আমার টাওয়াল বেডে ফেলে এসেছি, একটু এগিয়ে দিন তো। মীরার চলন্ত পা জোড়া থেমে গেল। আসার সময় সে দেখেছিল উষা বাহিরে যাচ্ছে, বাসায় আর কেউ নেই। ঐশানের আবেদন নিশ্চয় আপাতত আর পূর্ণ হবে না। এদিকে হুট করে মীরার মনে হলো সে যদি টাওয়াল না দিয়ে যায় তাহলে ঐশান জ্বরে পড়বে। ঐশানের জ্বরে তার মা কেলেঙ্কারি সৃষ্টি করবে। তখন ঐশান যদি বলে ফেলে রুমে সে পায়ের শব্দ পেয়েছে তবুও তাকে কেউ টাওয়ালটা দেয়নি, তখন তো অবশ্যই উষা মীরাকে খপ করে ধরবে, টাওয়ালে না দেওয়ার জন্য শান্ত থেকে সুচালো কথা শোনাবে। উষা আবার ছেলেকে নিয়ে মাত্রাতিক দরদ পেশ করেন। নীলচে রঙের বেডশিটের ওপর থাকা তওয়ালটা মীরা হাতে তুলল। ওয়াশরুমের নিকট গিয়ে দরজা নক করতেই দরজা কিঞ্চিত ফাঁক করার পর শ্যাম বর্ণের হাতটি দেখে ঐশান চট করে বুঝে ফেলল এটা মীরার হাত। দ্রুত সে দরজা আটকে শরীরের সাথে মিশ্রিত পানি না মুছেই পোশাক পরে হন্তদন্ত হয়ে বের হলো। মীরা তখন সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামছিল। ঐশান দৌড় লাগায় সেদিকে, কণ্ঠে জোরাল ভাব এনে বলে, মীরা একটু দাঁড়া। মীরা দাঁড়ায় না। সকালের ঘটনার পর ঐশানকে তার ভয় লাগে বড্ড। তাছাড়া বডি পুরো ফাঁকা, কেউ থাকলে কথা ছিল। ঐশান মীরাকে টপকে মীরার সামনে গিয়ে দাঁড়ালো। শ্বাস টেনে বলল, দৌড়াচ্ছিস কেন? আমি কি বাঘ নাকি? স্ট্রেঞ্জ, মীরা চিবিয়ে বলল। সকালের ঘটনার পর আমার আপনাকে তার থেকে নিকৃষ্ট এক ব্যক্তি মনে হচ্ছে। ঐশান নিভল। মীরা যে সকালের ঘটনা একদম নিজের মধ্যে এঁটে সেটে নিয়েছে তা সে বেশ ভালো মতনই উপলব্ধি করতে পেরেছিল। দীর্ঘশ্বাস ফেলল সে। মীরাটা সেই আগের মতোই রয়ে গেল, সর্বদা শুধু তাকে ভুল বোঝা। ঐশান বিনয়ী সুরে বলল, সকালের ঘটনার জন্য আমি দুঃখিত মীরা, মন থেকে ক্ষমা চাচ্ছি। দেখ একটু এদিকে তাকা।
তোর কাছে সম্মানীয় ঐশান রেজওয়ান ক্ষমা চাচ্ছে। মীরা ভোরকে তাকালো, নিজের প্রশংসা নিজে করছে। এ কেমন লোক, আজব তো। মীরা কিছুটা চমকে গিয়েছে। ঐশান তার কাছে ক্ষমা চাওয়ার জন্য এতটা ব্যাকুল? দাম্ভিকতা নিয়ে চলা ঐশান আজ তার কাছে ক্ষমা চাচ্ছে? ব্যাপারটা অদ্ভুত ঠেকলো তার কাছে। পরিশেষে নিজেকে ধাদস্ত করে বলল, মাফ করে দিয়েছি, হ্যাপি নাও। ঐশান বিড়বিড়িয়ে কিছু বলল, তা কর্ণপাত হলো না মীরার। বাসায় ফিরতে হবে, রাত হচ্ছে। মীরা তার স্থির পা জোড়া সামনের দিকে আগাতেই নীলেই ঐশান ভারী কণ্ঠে বলল, তোর হাতে কি ওগুলো মীরা? মীরা নিজের হাতের দিকে তাকালো, কাদা লেগে রয়েছে। কাদার উৎসটা কোথা থেকে হলো তা বুঝতে পারল না। স্বাভাবিক হয়ে চিন্তিত গলায় বলল, কাদা লেগেছে, কোথা থেকে লাগলো বুঝলাম না। ঐশান এগোলো। পকেটে তার সর্বদা রুমাল ঢোকানো থাকে আগে থেকেই। পকেট থেকে নিজের কালো রঙের রুমালটা বের করে সে মীরার হাত টেনে ধরল। রুমাল দিয়ে বেশ মনোযোগ সহকারে সে মীরার হাতে লেগে থাকা কাদাগুলো মুছে দিয়ে সেই নোংরা হয়ে যাওয়া রুমাল ময়লার ঝুড়িতে ছুঁড়ে ফেলল। অন্তরালে মীরা হতভম্ব হলেও বাহিরে সে অনুভূতি শূন্য। ঐশান মীরার হাত ছেড়ে দিয়ে বলল, বাসায় একা যেতে পারবে নাকি আমি দিয়ে আসব? মীরা ঘর থেকে বেরিয়ে প্রতি উত্তরে বলল, লাগবে না, বাসা তো এই সামনেই। হাতে ফোন নিয়ে মীরা বেরিয়ে আসে চটপট। কিছু দূর যেতেই তার অনুভূত হলো কেউ আসছে তার পেছনে। ঘাড় বাঁকিয়ে তাকাতেই ফের দৃশ্যমান হয় ঈশানকে। ফোনের দিকে দৃষ্টি রেখে তার পিছু পিছু হাঁটছে। মীরা দাঁড়িয়ে গিয়ে বলল, আপনি আমার পিছু পিছু আসছেন কেন? ঐশান ঠোঁট বাঁকিয়ে বলল, তোর পিছে আসতে যাব কেন? আমি ফার্মেসির দোকানে যাচ্ছি। সব সময় 2 লাইন বেশি ভাবিস। হাঁটা ধরে মীরা। অপমানিত বোধ হয়। ঐশান বড্ড বেয়াদব ধরনের, সব সময় তাকে খোঁচা মেরে কথা বলে। কে বলবে একটু আগে এই লোক তার কাছে ক্ষমা চাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল। বাকি সবার কাছে ঐশান স্বাভাবিক, ভদ্র, শান্ত এবং একজন সম্মানীয় ব্যক্তি। বাসার কাছে এসে গেট দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে ওঠার ভান করে লুকিয়ে থাকে পাশে মীরা। এতপর কিয়ংদশবাদে গেটের কাছে আসতেই সে দর্শন করলো ঐশান ফিরে যাচ্ছে। মীরা ভুরু কুঁচকে বিড়বিড় করে বলল, ফার্মেসির দোকান তো আরও সামনে, এই লোক ফিরে যাচ্ছে কেন? আশ্চর্য।